নাব্য সংকটে আড়াই মাস ধরে অচল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ, স্পিডবোট। অ্যাক্সিডেন্ট হইলে যে কোনো টাইমে ঢুকতে পারে। ড্রেজারে কাটতেছে, আমরা যখন সাইড দিয়ে যাইতে যাই আর একটা লঞ্চ ক্রসিং হতে পারে না। সামনে শুকনো মৌসুমে আরো ভোগান্তি বাড়ার শঙ্কা, আগামী বছরই বন্ধ হয়ে যেতে পারে রুট। পদ্মা ব্রিজের কাজের সংবেদনশীলতা, অতিরিক্ত স্রোত এবং এই চরগুলো ভেঙে যাওয়ার কারণে এই রুটটা মেনটেন করা কঠিন হয়ে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘরে বসেই শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার তাগিদ। শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি। নভেম্বরের মধ্যেই সরবে রাজধানীর ঝুলে থাকা তারের জঞ্জাল, আশ্বাস দক্ষিণের মেয়রের। কেবল অপারেটররা কাল থেকে মাটির নিচ দিয়ে নেবে সব লাইন। উজান থেকে নেমে আসা পলি আর স্রোতের কাছে অসহায় হয়ে পড়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি। গত আড়াই মাসে প্রায় 12 লাখ ঘনমিটার মাটি ড্রেজিং করেও ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করতে পারেনি তারা। সংস্থা দুটি বলছে, ড্রেজিংয়ের তুলনায় পলির পরিমাণ অনেক বেশি হওয়ায় নাব্য সংকট কাটছে না। তবে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলছেন, নতুন করে আর বর্ষা না হলে এবং চরহাজরা চ্যানেলটি চালু হলে 1 বছরের জন্য রুটটি পুরোপুরি শঙ্কামুক্ত থাকবে। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কিছুতেই যেন পেরে উঠছে না যাত্রীবাহী লঞ্চগুলো, একবার ডানে একবার বামে, কখনো আবার ডুবে যাওয়ার প্রবল আশঙ্কা নিয়ে পদ্মার মাঝখানে স্রোতের তোরে একই জায়গায় যাত্রী বোঝাই লঞ্চগুলো ঘুরপাক খাচ্ছে। বন্যা আর ভাঙন থেকে আসা পলি পড়ে নাব্য সংকটে গত আড়াই মাস ধরে এমন অচলাবস্থা চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। ফেরি বন্ধ থাকলেও এমন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে লঞ্চগুলো। দুইটা লঞ্চ অলরেডি আটকে গেছে, একটার সাথে একটা লাগতেছে, যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। যেখানে ক্রসিং হয় জাহাজ, ব্রিজের নিচে, ওইখানে হইলো সর, সরে ঠেকলেই লঞ্চ ঘুরা জায়গা পানির কাটালে। যাত্রী সময় মতো পার হতে পারতেছে না, যে টাইমে যাওয়ার কথা তার চেয়ে বেশি সময় লাগতেছে। বিআইডব্লিউটিএ বলছে, গত 10 বছরে পলি পড়ে পদ্মার মুন্সিগঞ্জ মাদারীপুর নৌরুটের গতিপথ পরিবর্তন হয়েছে অসংখ্যবার। বর্তমানে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটটিও আগামী বছর বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে সংস্থাটি। তবে নতুন চরহাজরা চ্যানেলটি চালু হলে শীত মৌসুমে পানি কমলেও সংকট কেটে যাবে বলে আশাবাদ তাদের। পদ্মার শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটের এই জায়গাটিতে 5-7 বছর আগেও পুরোপুরি প্রবাহমান নদী ছিল, কিন্তু সেখানে পলি পড়ে পুরো জায়গাটি এখন একটি চরে রূপান্তরিত হয়েছে, যার নাম চর হাজরা। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলছেন, এই চর হাজরায় নতুন যে চ্যানেলটি করা হচ্ছে, সেই চ্যানেলটির কাজ পুরোপুরি সম্পন্ন হলে শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে যে অচলাবস্থা চলছে তার স্থায়ী সমাধান হবে। স্থায়ী ব্যবস্থা হিসাবে আমরা উজানে, ব্রিজের উজানে হাজরাত চরের কাজ করছি। ওটা প্রায় মাসখানেকের কাজ। আশা করি নভেম্বরের প্রথম সপ্তাহে ওইটা আমাদের একটা স্থায়ী রুট হিসাবে ব্যবহার করা সম্ভব হবে। আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে চালু করব ইনশাল্লাহ ওই হাজরাত চর, আর এটা আমাদের আগামী 3 দিন সময় লাগবে আশা করি। ফেরির দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআইডব্লিউটিসি বলছে, নৌরুট ঠিক হলে তারা ফেরি চালাতে প্রস্তুত রয়েছে। সমস্ত প্রিপারেশন রয়েছে। আমরা একটি মাত্র ফেরি শুধু এখানে এমার্জেন্সি বেসিসে আমি চাঁদপুর পাঠিয়েছি, বাদ বাকি সব ফেরি আমার এখানে আছে। ওনারা সিগন্যাল দিলেই আমি 3 দিন পরে চালু করতে পারবো। এই রুটে ছোট ফেরি চলতে 6 থেকে 8 ফুট ও বড় রোরো ফেরি চলতে প্রয়োজন 8 থেকে 12 ফুট গভীরতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। কাজল, সংকট এতটাই এখানে প্রবল আকার ধারণ করেছে যে আজ সরেজমিনে বিআইডব্লিউটিএ, যারা কিনা এই নদীপথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, এবং বিআইডব্লিউটিসি, যারা কিনা ফেরি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, এই দুটি সংস্থারই প্রধান কর্মকর্তারা আজ এখানে পরিদর্শন করেছেন। সমাধান বলতে তারা যে বিষয়টি বলেছেন যে এখন যে পলি রয়েছে, যে নাব্য সংকট রয়েছে, এটি আসলে যে পরিমাণ পলি আসে সেই পরিমাণ ড্রেজিং করার সক্ষমতা আসলে পুরো বাংলাদেশের নেই। তো এই কারণেই এই নাব্য সংকট কাটছে না। এবং আমি আপনাকে যদি বলি, গত 45 দিনের মধ্যে কিন্তু 20 দিনই এই শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে
ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং ফেরি চলাচল বন্ধ রয়েছে সেটি একদিক দিয়ে ভালো, ঝুঁকি কম। কিন্তু অন্য পাশে এই যে লঞ্চগুলো দেখছেন, এই ছোট ছোট লঞ্চগুলো কিন্তু এখানে একদম পুরোপুরি মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে। আমরা কিছুক্ষণ আগে নদীর মাঝখানে গিয়েছিলাম, পদ্মা সেতুর যে 23, 24, 25 এই 3টি পিলারের ওখানে, যেখানে মূলত ড্রেজিং কাজ চলছে, সেখানে আমরা গিয়ে দেখেছি প্রতিটি লঞ্চ, একটি লঞ্চও বাদ নাই, প্রতিটি লঞ্চই নদীর মাঝখানে যে চর জেগে উঠছে, নাব্য সংকট তৈরি হয়েছে, সেখানে কিন্তু আটকে যাচ্ছে, কোনোটা ডানে, কোনোটা বামে, কোনোটা ঘুরপাক খাচ্ছে এবং ভয়াবহ ঝুঁকি নিয়ে কিন্তু সেই লঞ্চগুলো চলছে। যাত্রীরা আমাদের কাছে দাবি করেছেন এই লঞ্চগুলো যে কোনো মুহূর্তে এই চরে আটকে কিংবা ওখানকার যে ড্রেজারের পাইপ রয়েছে, অন্যান্য আনুষঙ্গিক বিষয় সেগুলোর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যেতে পারে। তো এই আশঙ্কা থাকা সত্ত্বেও কিন্তু লঞ্চগুলো চলছে। তো যেটি এখানে এখন সমাধানের বিষয়ে বিআরডব্লিউর চেয়ারম্যান যে বিষয়টি এখানে বলে গিয়েছেন, যে তারা বলছেন যে মোট 35 লক্ষ ঘনমিটার এখানে মাটি কাটতে হবে। ইতিমধ্যেই যেখানে তারা 12 লক্ষ ঘনমিটার মাটি কেটেছেন এবং তারা বলছেন যে শিমুলিয়া কাঁঠালবাড়ি যে নৌরুটটি রয়েছে সেটিও হয়তো রক্ষণাবেক্ষণ করে চালু রাখা সম্ভব হবে না। তাই এই জন্য তারা পুরনো একটি চর, যেখানে যে এখন ঘনবসতি রয়েছে, সেই চর হাজরা সেটি এখন তারা কাটছেন এবং সেটি মোট 1800 মিটার সেটি দৈর্ঘ্য। ইতিমধ্যেই 1200 মিটার সেখানে কাটা হয়েছে, আর 600 বাকি আছে। সেই 600 মিটার কাটা হলেই কিন্তু সেই চ্যানেলটি চালু হবে এবং তারা বলছেন সেই চ্যানেলটি চালু হবার পরেই কিন্তু এখানে একটি টেকসই সমাধান হবে। তখন ফেরি, লঞ্চ সবই শঙ্কা মুক্তভাবে চলতে পারবে এবং সেটি চালু হতে সময় লাগবে নভেম্বরের প্রথম সপ্তাহে। তার মানে আরও 15 দিন কিন্তু এই শঙ্কা নিয়ে এই যে রুটটি সেটি কিন্তু এভাবেই থাকবে। অচলাবস্থা কিন্তু আরও 15 দিন কাটছে না। তা আমার কাছে এই ছিল সবশেষ। কাজল, নৌরুটের ভোগান্তি সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুর রাকিব। এদিকে পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলে মানুষের যাতায়াতে বিকল্প নৌরুট খোঁজার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডোভাল পয়েন্ট সহ অন্যান্য দিকে ভালো অবস্থানে থাকা নৌরুট, ঘাট নৌরুট ভালো বিকল্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বিশেষ বৈশিষ্ট্যের নদী হওয়ায় শুধু নৌরুটের জন্য নয়, নদী বাঁচাতেও পরিকল্পিত ড্রেজিং চালিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। আজহার লিমনের রিপোর্ট। যমুনা আর গঙ্গার প্রবাহের যোগফল এই উন্মুক্ত পদ্মা। শত শত কিলোমিটারের যূথবদ্ধ পলি এ নদীর বুক জুড়ে। তাই চরিত্র আগ্রাসী, ক্ষণে ক্ষণে দিক বদলানো, ভাঙা গড়াইয়ের বাস্তব বৈশিষ্ট্য। কিন্তু যে নদী এ তটের দুপারের মানুষের যোগসূত্র, তাদের ভোগান্তি কি চিরদিনের? সামনের শুকনো মৌসুমে কি ভোগান্তি আরও বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন উন্নত স্থায়ী ড্রেজিং এর পরিকল্পনা হতে পারে একমাত্র সমাধান। যে এই যে পদ্মা সেতুর যে সাইটটা, এটা ভুল জায়গায় করা হয়েছে। এটা করা উচিত ছিল ওই যে মৈনট ঘাট হয়েছে না, মৈনট ঘাটের ওখানে হওয়া উচিত ছিল, ওখানে সাইটও ছিল, কিন্তু একটা রাজনৈতিক কারণে এখানে চলে আসে। সেইখানে করলে আমাদের এই সমস্যাটা হতো না। সেখানে কিন্তু এখন একটা খুব ভালো বিকল্প একটা যাতায়াতের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পদ্মা সেতু অনেক এগিয়েছে, এ সেতু হলে আর রুটটারই দরকার হবে না। আর যেহেতু জনভোগান্তি কমছে না, তাহলে কি বন্ধ করে দেওয়া উচিত এই নৌপথ? এটা নরমাল প্রসিডিওর, এটা ড্রেজিং চ্যানেল ঠিকমতো থাকবে না, ড্রেজিং করে করে রাখতে হয়। আর যেহেতু বর্ষা শেষ হয়ে আসছে, এগুলো পলি জমে পড়ে গেছে, কোথায় পলি পড়বে, এটা নদীর পুরো মরফোলজিক্যাল ব্যাপার। নদী বাঁচাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দূরদর্শী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। বিমানবাহিনীতে যুক্ত হলো নতুন 7টি চীনা উড়োজাহাজ। প্রশিক্ষণের পাশাপাশি বহন করতে পারবে সমরাস্ত্র, বাড়বে বাহিনীর সক্ষমতা। এনে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনা মহামারী থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্কুল বন্ধের এই সময় ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। 1964 সালের 18 অক্টোবর জন্ম নেয়া জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেল ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে মারা যায় মাত্র 11 বছর বয়সে। 14 আগস্ট পর্যন্ত এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেই পড়েছেন শেখ পরিবারের চোখের মণি। তারপরের ইতিহাস নানা পরিক্রমায় এই ক্ষুদে শহীদকে মুছে ফেলতে চাইলেও তা আর সম্ভব হয়নি।
শেখ রাসেলের স্মৃতিকে ধরে রাখতে তাই বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে মুরাল। রোববার ছোট ভাইয়ের ৫৭তম জন্মদিনে ভার্চুয়াল আয়োজনে এটি উন্মোচন করলেন বড় বোন প্রধানমন্ত্রী। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকেও অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিশুরা। দেখানো হয় অ্যানিমেটেড মুভি। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ তুলে দেয়া হয়। স্বজন হারানোর ব্যথা ও ভাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জানান, প্রতিটি শিশুকেই যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের লক্ষ্য। শিশুরা নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এই দেশের কর্ণধার হবে, সুন্দরভাবে বাঁচবে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে বলেন শেখ হাসিনা। আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা, এবং সেই সাথে সাথে সবাইকে আমি বলবো যে যেখানেই বেশি লোক সমাগম সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা সবাইকে মেনে চলতে হবে। এর আগে অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় শেখ রাসেল আমাদের আবেগ আমাদের ভালোবাসা বই এবং ভার্চুয়াল চিত্র প্রদর্শনীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর বনানী কবরস্থানে সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বিভিন্ন সহযোগী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই ভোটে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচন আসলে করার জন্য করেনি, জয়ের জন্য করেনি। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। এটাই হলো তাদের টার্গেট। আবার সেটা আবারও গতকাল প্রমাণ হয়েছে। বেগম জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি মধ্যবর্তী নির্বাচন নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেন। মুক্ত নন, শি ইজ নট ফ্রি। এই যে বলা হচ্ছে যে সাজা স্থগিত করা হয়েছে, সাজা স্থগিত করা হলে তো তিনি তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে বা তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। গত নির্বাচন যে হয়েছে সেটাই তো আমরা মানছি না, আমরা ওটাকেই তো অবৈধ বলছি, আমরা ওটাকেই বাতিল করার কথা বলছি। আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে কিন্তু আমরা এই কথা বলেছি যে এই নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। মধ্যবর্তী নির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি ভাই। নভেম্বরে ঝুলন্ত তারে জঞ্জাল থেকে মুক্ত হবে ঢাকা, এমনটাই নিশ্চিত করেছেন দক্ষিণের মেয়র। নগর ভবনে সকালে কেবল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠক শেষে মেয়র জানান, কাল থেকেই একই সঙ্গে কাজ হবে তার অপসারণ ও মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ। এলাকাভেদের সময় কিছুটা বেশি লাগতে পারে উল্লেখ করে খরচ মওকুফ করায় সন্তোষ প্রকাশ করেন অপারেটররা। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি কিংবা সেবাদাতাদের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে ঝুলন্ত তার অপসারণ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে বহু এলাকায় স্থবির হয়ে পড়ে ইন্টারনেট সেবা কার্যক্রম। ডিশ সংযোগ চালু রাখতেও বিপর্যয়ের মুখে পড়ে অপারেটররা। শুরু হয় সিটি কর্পোরেশন দুটির এমন উদ্যোগের সমালোচনা। এই অবস্থায় রোববার সকালে নগর ভবনে কেবল অপারেটর আর ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র। এরপর তিনি ঘোষণা দিলেন, অবসান হয়েছে ভুল বোঝাবুঝির, নভেম্বরেই ঝুলন্ত তার মুক্ত হবে ঢাকা। আগামীকাল থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফ বাংলাদেশ এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের নিজ উদ্যোগে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন তাদের এই তার উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর
কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ বিনা খরচে তাদেরকে সেই সুযোগটা করে দিবে। তবে সেবাদাতারা মনে করছেন এলাকাভেদে বিভিন্ন জায়গায় লাগতে পারে বাড়তি সময়। তার অপসারণ ও ভূগর্ভস্থ করার খরচ নগর কর্তৃপক্ষ বহন করার সিদ্ধান্তে খুশি তারা। আমরা কাজ শুরু করব, এমনও হতে পারে যে কোনো স্পেসিফিক রোডে অল্প সময়ের মধ্যে হতে পারে, কোনো সময় হয়তোবা নভেম্বর ক্রস করতে পারে, এবং ডেফিনেটলি আমরা অযৌক্তিকভাবে চাবো না। মাননীয় মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমাদেরকে এই নির্ধারিত ফি যেটা আছে সেটা মওকুফ করে দেওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। কালকে থেকে কাজটা শুরু করব। প্রথমে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা আগে ভূগর্ভস্থ রেডি করব, রেডি করে সেটা ভূগর্ভস্থ কেবলের মাধ্যমে সংযোগ দিয়ে তারপরে উপরেরটা রিমুভ করব, যেন গ্রাহকদের সেবার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা না হয়। চলমান সংকট সমাধান না হলে কোয়াব ও আইএসপিএবির ধর্মঘটে যাওয়ার ঘোষণার পরই এলো ঝুলন্ত তার অপসারণের এই নতুন সিদ্ধান্ত। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় রাস্তার দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ কাজল। আমরা এখন আছি চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায়। আজকে সকাল থেকেই এই শেরশাহ এলাকায় রাস্তার দুই পাশে যে দোকান ছিল সবগুলোই কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেই উচ্ছেদ অভিযান কিন্তু আমরা দেখছি এখনও চলছে, কিন্তু এই এলাকার যে শত শত দোকানদার রয়েছে তারা সবসময় যে একটি অভিযোগ করেছেন, আজকেও সেই অভিযোগটি তারা করেছেন। তারা বলছেন সিটি কর্পোরেশন তাদেরকে কোনো ধরনের নোটিশ না দিয়েই কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানটি চালিয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে যে দোকান আছে, বিশেষ করে হোটেল, এখানে কাপড়ের দোকান থেকে শুরু করে নানা ধরনের দোকান এখানে গড়ে উঠেছিল বিগত বেশ কয়েক বছরে, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধভাবে এই দোকানগুলো গড়ে উঠেছিল, বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তারা এখান থেকে সরেনি, সেই কারণে আজকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু আমরা আসলে এসে এখানে যেমনটি দেখেছি এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে, বিশেষ করে করোনা চলাকালীন অবস্থায় এমনিতে এখানকার যে দোকানপাট সেগুলো একদমই বন্ধ ছিল, তবে আবার যখন তারা ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টা করছে এই সময় এই উচ্ছেদ অভিযান চালানোর কারণে তারা আবারও পথে বসতে হবে এমনটি অভিযোগ করেছে এখানকার সাধারণ মানুষজন বা যারা দোকানদার রয়েছে তারা। তবে সিটি কর্পোরেশনে যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তা মফিদুল ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এখানে বারবার নোটিশ দেওয়া হয়েছিল, এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এমন কথা তিনি আমাদেরকে বলেছেন, যার প্রেক্ষিতে আজকে এসে তারা এই উচ্ছেদ অভিযানটি চালিয়েছে। তো এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা দোকানদার রয়েছে তাদের ভাষ্যমতে এখানে প্রায় 700 থেকে 800 দোকান রয়েছে, যে সবগুলো দোকান কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে, এবং সকালে যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে সেই উচ্ছেদ অভিযান এখনও চলছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের অবৈধভাবে দোকানপাট এখানে বসতে না পারে সে বিষয়ে আসলে নজর দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শেরশাহ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। কাজল। চট্টগ্রাম নগরীর উচ্ছেদ অভিযানের সবশেষ জানাচ্ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে 52টি অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার ঘটনায় মামলা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। সকালে সদর মডেল থানায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক ডেভিড চাকমা 4 থেকে 5 শতাধিক জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ জানায় গতকাল সুগন্ধা পয়েন্টে এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া সহ 10 জন আহত হন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানিয়েছেন 52টি স্থাপনা গত রাতেই উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়নি, তবে সরিয়ে না নিলে তা নিলামে বিক্রি করা হবে। জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার করার পর বন বিভাগের মাধ্যমে বৃক্ষরোপণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। নগর হাট বাজারে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ, দামও ক্রেতাদের নাগালে। ভোরের আলো ফোটার পরপরই নিজেদের উৎপাদিত সবজি নিয়ে বদলগাছির ভান্ডারপুর পাইকারি সবজির হাটে যান প্রান্তিক চাষিরা। মিলছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, আলু সহ সব ধরনের সবজি। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্মে দূরের পাইকাররা এখানে আসতে পারবেন না বলে দাবি করেন বিক্রেতারা। সরবরাহ বেশি থাকায় সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। প্রতি কেজি মূলা 50, আলু 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা এবং লাউ 20 থেকে 25 টাকায়। গেল হাটে কিনছে 40-42, আজকে দেখেন বলতেছে যে ব্যাপারই না, এই জন্য আমরা 20-22 টাকা করে কিনতেছি। কেজি করা 2 টাকা কমছে, এখন বর্তমানে 48 টাকা কিনতেছি আমরা। পটল, লাউটা দাম দীর্ঘ বেশি ছিল, অর্থাৎ 40-45 ছিল, বর্তমানে তা এখন দাঁড়িয়ে 20-18 চলে আসছে। আমরা যারা কিনতেছি তাদের জন্য সুবিধা, আর যারা বিক্রি করতেছি কৃষকেদের কষ্ট।
করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন কর্তৃপক্ষ। 7 মাসের মধ্যে এমন অনুমতি এই প্রথম। যুক্তরাষ্ট্রের শহরতলি এবং গ্রামীণ ভোটারদের নজর কাটতে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটারাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন। হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েস হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না। শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,30,000 মানুষ আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি K-8W বিমান, যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে এই বিমান। বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি K-8W প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে সেটারই ধারাবাহিকতা হিসেবে যে আমরা আধুনিকায়ন এবং বিমান বাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই, সেই অংশ হিসেবেই এই সংযুক্তিটা হয়েছে। এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে তারা আমাদেরকে সহায়তা করেছে। বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KM আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলটরা 2 ঘন্টায় চীনের দেহংমাংসি থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। তারা অগাস্ট মাসে যায়, এগুলাকে চেক করে 14 জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে। এই বিমান একটা অত্যাধুনিক বিমান, প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম, যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায়। বিমান বাহিনীতে K-8W ছাড়া রয়েছে MiG-29, Yak-130 সহ অত্যাধুনিক সব বিমান। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নাব্য সংকটে 2.5 মাস ধরে অচল শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট, মৃত্যু ঝুঁকি নিয়েই চলছে লঞ্চ স্পিডবোট। শুকনো মৌসুমে ভোগান্তি বাড়ার শঙ্কা। এবং নভেম্বরের মধ্যেই সরবে রাজধানী ঝুলে থাকা তারের জঞ্জাল, আশ্বাস দক্ষিণে মেয়রের। কেবল অপারেটররা কাল থেকে মাটির নিচ দিয়ে নেবে সব লাইন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।